কল্পনা করুন একটা রাত আপনি ঘরে বসে আছেন, হঠাৎ দরজায় টোকা, বাইরে কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে একটা খাম। তুলে নিলেন, খুলবেন কিনা ভাবছেন, তারপর চোখ গেল ঠিকানার জায়গায়, সেখানে লেখা আপনারই নাম, আর হাতের লেখাটা এ তো আপনার নিজের হাতের লেখা। বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। খাম খুললেন, ভেতরে একটা চিঠি, তারিখ লেখা 2080। আপনার বয়স তখন 80, মানে এই চিঠি লিখেছেন আপনি নিজেই, কিন্তু 50 বছর পর থেকে। চিঠির প্রথম লাইনটা এরকম: তোমাকে 3টা কথা বলতে চাই। এই 3টা কথা জানতে জানতে আমার পুরো জীবন কেটে গেছে। তুমি এখনই জেনে নাও, আমার মতো আফসোস নিয়ে যেন তোমাকে বুড়ো বয়সে বসে থাকতে না হয়। একটু থামুন এখানে। আপনি এখন 25 হতে পারেন, আবার 55ও হতে পারেন, তাতে কিছু যায় আসে না, কারণ যিনি লিখেছেন এই চিঠি তিনি পুরোটা জীবন পার করে এসে বলছেন এই কথা। যে ভুলগুলো তিনি করেছেন, যে সুযোগগুলো হাতছাড়া করেছেন, সেগুলোর দাম তিনি বহু বছর ধরে গুনেছেন। এখন সময় ফুরিয়ে গেছে তার হাতে, তাই পেছন ফিরে হাত বাড়িয়েছেন আপনাকে বাঁচাতে। সত্যি বলতে এটা কোনো সত্য ঘটনা না, এটা আমার নিজের একটা পুরনো কল্পনা। ছোটবেলায় প্রায়ই ভাবতাম, যদি একবার সময়টা ফিরে পেতাম, যদি জীবনটা আবার নতুন করে শুরু করতে পারতাম। এই ভাবনাটা বোধহয় আমাদের সবার মনেই কখনো না কখনো এসেছে, কারণ দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ সহজেই বদলে যেত, ভুল অভ্যাস ছেড়ে দিত, কারণ সে জানতো তার মূল্য কতটা। অন্যের স্বপ্নের পেছনে না ছুটে নিজের স্বপ্নটা বাঁচাতে চাইত, কিন্তু বাস্তবে সেই সুযোগ আসে না। তাই ভাইজান, আজ আমি নিজেই সেই ভবিষ্যতের চিঠিটা লিখে ফেললাম আপনার জন্য। এতে আছে 3টা আর্থিক ও জীবন শিক্ষা, যেগুলো বুঝতে অনেকের গোটা জীবন লেগে যায়, আর বুঝে ফেলার পর হাতে আর কিছু করার সময় থাকে না। আজকের ভিডিওতে সেই 3টি শিক্ষাই আমি আপনাদের সাথে শেয়ার করব, যা মহান ব্যক্তিরা তাদের মহামূল্যবান জীবন অভিজ্ঞতা থেকে অর্জন করেছেন, যাতে আপনাকে 50 বছর অপেক্ষা করতে না হয় এগুলো জানার জন্য। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। চিঠির প্রথম কথা, দ্য ডিফেক্ট ইফেক্ট। এই ইমেজগুলো খুব মনোযোগ দিয়ে দেখুন। এটা খুবই ছোট্ট একটা রুম, যার দেয়াল গ্রে লাইট গ্রিন রঙের, একটা সিম্পল ডেস্কটপ আর একটা স্ক্রিন। কোনো নিয়ন লাইটিং নেই, কোনো ক্লাস কেবিন নেই, কোনো জাঁকজমকপূর্ণতা নেই, আর কোনো বন্ধু বা সহকর্মীও নেই, শুধু আছে নীরবতা। এই রুম দেখে মনে হবে উনি হয়তো অ্যাভারেজ কোনো মেকানিক, ফ্রিল্যান্সার অথবা রিটায়ার্ড আঙ্কেল টাইপের লোক। আর যখন আপনি তার ইন্টারভিউ শুনবেন, তখন দেখবেন ইনি বারবার বলছেন, আমি একা থাকতে পছন্দ করি, আমি বাইরের কোনো সিমুলেশন পছন্দ করি না। I want to not have external stimulation. আমার অফিস সবচেয়ে বোরিং অফিস, যা তুমি দেখবে। আমি একদম একা কাজ করতে চাই। My office is the most boring office you'll ever see, and I sit there alone in the quiet. আমি হাই পাওয়ার ডেস্কটপও পছন্দ করি না, কারণ তা অনেক আওয়াজ করে। It doesn't have to be big and powerful, although I like that. It really has to be completely silent. আর যখন আমি একা বাড়িতে থাকি, তখন আমি বাথরুমে থাকি। I work alone in my house, often in my bathrobe. সংক্ষেপে পুরো ইন্টারভিউতে শুধু একটা কথাই তিনি বলে চলেছেন, আমি ইন্ট্রোভার্ট, একা থাকতে চাই, আমি একা থাকতে পছন্দ করি, বন্ধু পছন্দ করি না, আমি পিপল পারসন নই। I'm actually not a people person, right? I am. এখন আমাদের মাঝে অনেকেরই মনে দুটো প্রশ্ন আসবে। এক, হয় তিনি লাইফে বড় কিছু অর্জন করেননি। 2, অথবা তিনি অনেক দুঃখ কষ্টে থাকা বা ডিপ্রেশনে থাকা একজন ব্যক্তি। তো আসলে তার লাইফের সাথে কি হয়েছে, চলুন প্রথমে সেটা দেখি। তিনি 1969 সালে ফিনল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার প্যারেন্টস ছিলেন মিডল ক্লাস, পেশায় জার্নালিস্ট। ছোট থেকেই তিনি ছিলেন ইন্ট্রোভার্ট, লোকেদের সাথে, বন্ধুদের সাথে ভালোভাবে মিশতে পারতেন না, শুধু পুরো দিন পাজল সলভ করতেন, ম্যাথ করতেন, ফিজিক্স নিয়ে পড়ে থাকতেন। এমনকি বাড়িতে যখন কোনো আত্মীয় আসতেন, তখন তার ছোট ভাই বোন আগেই এসে বলে দিত বাড়িতে কারা এসেছে, কজন এসেছে, এবং তাদের সাথে কনফিডেন্টলি কিভাবে কথা বলতে হবে। আর এই স্বভাবের জন্য তাকে অনেক অবহেলার শিকার হতে হতো। বন্ধুদের মাঝে, লোকেদের মাঝে অনেকে তাকে পাগল বলেও আখ্যা দেয়। শুরুতে তিনি এসব মেনে নিতে না পারলেও সময় তাকে সব মানিয়ে নিতে শিখিয়ে দেয়। এরপর তিনি কোডিং শুরু করেন টাকা ইনকামের উদ্দেশ্যে নয়, বরং নিজের ভেতরে কিছু করার ইচ্ছাকে স্যাটিসফাই করার জন্য। এরপর তিনি তার কোডিং প্রজেক্টকে ওপেন সোর্স করেন, এবং তার প্রজেক্টের উপরেই ভিত্তি করে গড়ে ওঠে অ্যান্ড্রয়েড, যার কোম্পানির নাম গুগল। যখন থেকে অ্যান্ড্রয়েড রিলিজ হয়, তখন থেকে গুগল ওই ছেলেটার টেক ইউজ করে $31 বিলিয়ন রেভিনিউ করে, যার মাঝে $22 বিলিয়ন প্রফিট। আর হ্যাঁ, $1 বিলিয়ন অর্থ $1 সমান 125 টাকার হিসেবে 1025 কোটি টাকা। আর আপনারা যারা কম্পিউটার সায়েন্সের সাথে যুক্ত আছেন, তারা নিশ্চয়ই জানেন এই সফটওয়্যারের নাম লিনাক্স, আর এই ব্যক্তির নাম লিনাস। এই ঘটনার পর গুগল একটা দারুণ সিদ্ধান্ত নেয়, তাদের অফিসে 2টো পার্ট তৈরি করে। একটা পার্ট তাদের জন্য যারা মানুষের সাথে মিশতে পারে না, একা নিজের সেরাটা দিতে পারে। অন্য পার্টে কাজ করবে তারা যারা লোকেদের মাঝে নিজেদের সেরাটা বের করে আনতে পারে, অর্থাৎ এক্সট্রোভার্ট। আর ইন্টারভিউতে তিনি বারবার এই কথাগুলোই বলেছিলেন,
করেছিলেন, কারণ তিনি নিজের দুর্বলতাকে স্বীকার করছিলেন এবং পুরো পৃথিবীর সামনে বুক ফুলিয়ে জানাতে চেয়েছিলেন, হ্যাঁ, আমি ইন্ট্রোভার্ট, আমি মিশতে পারি না, কিন্তু আমি পাগল নই, আমিও পৃথিবী বদলানোর ক্ষমতা রাখি। তিনি সফল হয়েছিলেন কারণ তিনি নিজের দুর্বলতাকে অ্যাকসেপ্ট করেছিলেন এবং সেটাকে শক্তিতে রূপান্তর করেছিলেন। সবার পক্ষে তা সম্ভব হয় না। আমাদের সমাজে যদি এমন কেউ থাকে, তবে দেখবেন তাকে সবাই দাবিয়ে রাখার চেষ্টা করে, আড্ডায় মজার পাত্র বানায়, আর পাড়াগাঁয়ের দিকে তো জিনে ভর করেছে বলে ওঝার ঝাঁটার বাড়ি খাওয়ায়। আমার লগে তামসা। কিন্তু ভাবুন তো, যদি লিনাস নিজেকে জোর করে বদলাতে চাইতেন, যদি তিনি নিজেকে বলতেন, না, আমাকে এক্সট্রোভার্ট হতে হবে, লোকজনের সাথে মিশতে হবে, নেটওয়ার্কিং শিখতেই হবে, পাবলিক স্পিকিং শিখতেই হবে, তাহলে হয়তো তিনি একটা মোটামুটি মানের সোশ্যাল মানুষ হতেন। কিন্তু পৃথিবী কখনো লিনাক্স পেত না। তিনি নিজেকে বদলাননি, তিনি নিজের নিঃসঙ্গতাকেই কাজে লাগিয়েছেন। যে নীরবতা অন্যরা তার দুর্বলতা বলে হাসাহাসি করত, সেই নীরবতার ভেতরে তিনি টানা ঘন্টার পর ঘন্টা কোড লিখে গেছেন, কোনো ডিস্ট্রাকশন ছাড়া, কোনো বাহবার তোয়াক্কা না করে। তার দুর্বলতাই আসলে ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। আমাদের সমাজটা এমনভাবে চলে যে একটু অন্যরকম তাকেই দাবিয়ে রাখার চেষ্টা হয়। কেউ চুপচাপ থাকলে বলি ও কি পাগল নাকি, কেউ ভিড় এড়িয়ে চললে বলি ওর মাথায় সমস্যা আছে, কেউ একটু খাটো হলে, কালো হলে, মোটা হলে, টাক হলে, চোখে কম দেখলে, কানে কম শুনলে, এমনকি একটু বেশি হাসলেও এই সমাজে তাকে খোঁটা দেওয়ার মানুষের কোনো অভাব নেই। আমরা সবাইকে একই ছাদে ফেলে মাপতে চাই, অথচ যে জিনিসটাকে আমরা খুদ বলি সেটাই হয়তো কারো জীবনের সবচেয়ে বড় সুপার পাওয়ার, শুধু তাকে চেনার বা গ্রহণ করার অপেক্ষায় থাকে। মহান বিজ্ঞানী থমাস এডিসন ট্রেনে বিস্ফোরণের পর প্রায় শ্রবণ শক্তি হারিয়েছিলেন, কিন্তু তিনি বলেছিলেন, এটা আমার জন্য বরং ভালোই হয়েছে। এখন বাইরের অপ্রয়োজনীয় শব্দ আমাকে আর বিরক্ত করতে পারে না, তাই আমি আরো গভীর মনোযোগ দিয়ে কাজ করতে পারি। এই প্রথম শিক্ষাটা খুব সহজ কিন্তু গভীর। নিজের দুর্বলতাকে লুকানোর চেষ্টা বন্ধ করুন, বরং সেটাকে মেনে নিন, চিনুন, বুঝুন। কারণ যেদিন আপনি নিজের দুর্বলতাকে সম্মান দিতে শিখবেন, সেই দিনই সেটা রূপ নেবে আপনার সবচেয়ে বড় শক্তিতে। এটাই ছিল সেই ৮০ বছর বয়সী মানুষটার চিঠির প্রথম সত্য। নিজেকে বদলাতে যেও না, নিজেকে চিনতে শেখো। চলুন এবার যাই দ্বিতীয় শিক্ষায়। চিঠির দ্বিতীয় কথা, দ্য নাইস প্রাইস। ইমাজিন করুন আপনি একজন স্পেশাল ফোর্স আর্মি অফিসার, যাকে একটি গুরুত্বপূর্ণ মিশন দেওয়া হয়েছে। আপনি আর আপনার টিম জানেন সন্ত্রাসীরা কোথায় আছে, আর এটাও জানেন যে তারা রাতে সেখানেই থাকবে। তাই আপনারা তাদের আস্তানার একটু দূরে জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে আছেন, রাত হবার অপেক্ষায় ঝাঁপিয়ে পড়ার জন্য। কিন্তু সন্ধ্যা হবার একটু আগেই সেখানে একটা মাসুম বাচ্চা চলে আসে, আর সে আপনাদের সবাইকে দেখে ফেলে। আপনি জানেন ছেলেটি কিছুই করেনি, কিন্তু প্রশ্ন হলো, সে যদি গ্রামে গিয়ে সবাইকে বলে দেয়, তাহলে ১, সন্ত্রাসীরা পালিয়ে যাবে, অথবা ২, তারা অতর্কিত আপনার উপর ঝাঁপিয়ে পড়বে আর আপনার টিমমেটরা মারা যাবে। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে আপনি কি করবেন? ঠিক এই প্রশ্নটাই একটি ইন্টারভিউয়ে কর্নেল কৌশল কোশেবকে করা হয়েছিল, যার উত্তর তিনি এভাবে দেন, अगर किसी ने देख लिया तो मैं तो उसको मार दूंगा, এই উত্তর শুনে নিচে সবাই কমেন্ট করতে থাকে, তিনি কিভাবে এটা বলতে পারেন? আর্মির কাজ তো মানুষকে বাঁচানো, তাহলে সে কি করে কাউকে মারার কথা ভাবতে পারে, তাও একটা বাচ্চাকে? তবে তার এই সিদ্ধান্তের কারণ শেয়ার করার আগে বলে রাখি, এই প্রশ্নটা কর্নেলকে করা হয়েছিল ব্লাড ডায়মন্ড মুভির একটা দৃশ্য অনুসরণ করে, কারণ সেই মুভিতেও ঠিক একই রকম একটা ঘটনা ঘটে। We are teachers on our way to Konu. Only RUF on the road. RUF only. I understand that. Only But son, RUF. this is এবার যদি কর্নেলের কথায় আসি, তাহলে তিনি এর পেছনে যে যুক্তিটা দেন তা হলো, বাচ্চাটা খারাপ নয়, সে নিরপরাধ। কিন্তু একজন কমান্ডার হিসেবে আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। যদি সন্ত্রাসীরা সতর্ক হয়ে যায়, তাহলে আপনার পুরো টিম মারা যেতে পারে, মিশন ব্যর্থ হতে পারে, আর হতে পারে সেই মিশন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার প্রস্তুতি চলছে গত ২০ বছর ধরে। মিশন ব্যর্থ হলে ভবিষ্যতে এই সন্ত্রাসীরা হাজারো নিরপরাধ মানুষকে হত্যা করবে। তাই এক মুহূর্তের নাইসনেস হাজারো মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। যখন আপনি যুদ্ধে যাচ্ছেন, তখন মনে রাখতে হবে আপনি দেশের হয়ে লড়ছেন। সেই মুহূর্ত থেকে আপনি ইমোশনলেস, সেই মুহূর্ত থেকে আপনি কেবল দেশের একটা অস্ত্র, যাকে সঠিক মুহূর্তে, সঠিকভাবে, সঠিক জায়গায় গিয়ে সঠিক কাজটাই করতে হবে। যা কিছুই হয়ে যাক না কেন, আপনার চোখ দিয়ে অশ্রু ঝরতে পারে, কিন্তু আপনার হাত সেটাই করবে যা করণীয়। কর্নেলের এই লজিক শুনে আমার এন্ডগেম মুভির থানোসের সেই সংলাপটা মনে পড়ে যাচ্ছিল, দ্য হার্ডেস্ট চয়েসেস রিকোয়ার দ্য স্ট্রংগেস্ট উইলস। মুশকিল সিদ্ধান্ত নেওয়ার জন্য মজবুত কলিজা দরকার। The hardest choices require the strongest wills.
লাকিলি আমরা আর্মি কমান্ডার নই, এত কঠিন সিদ্ধান্তের মধ্য দিয়ে হয়তো আমাদের কখনো যেতে হবে না, কিন্তু রিয়েল লাইফে নাইস হবার চক্করে আমরা ছোট ছোট এমন সব মিস্টেক করি যা আলটিমেটলি লং টার্মে পরবর্তী 10-20 বছরে আমাদের লাইফ এবং ফ্যামিলিতে অনেক খারাপ প্রভাব ফেলে। একটা সাধারণ উদাহরণ দেই, ধরুন নতুন বছরে আপনি জীবনটা রিসেট করার জন্য কিছু সিদ্ধান্ত নিলেন, আর বাজে খাবার খাবেন না, ডায়েট করবেন, কিন্তু নতুন বছরের প্রথম দিনেই আপনার ফ্যামিলির কেউ একজন রসগোল্লা নিয়ে এসে বলল খেয়ে নে, কিছু হবে না, আপনি না বলতে পারলেন না, খেয়ে নিলেন, আর নতুন বছরের ওয়াদা প্রথম দিনেই ভেঙে গেল। পুরো বছর এভাবেই চললেন, আর শেষে দেখা গেল আপনি অনেকটা মোটা হয়ে গেছেন, অসুস্থ হচ্ছেন, আত্মবিশ্বাস কমে যাচ্ছে। আবার দেখুন বন্ধুদের আড্ডায় কেউ সিগারেট খাওয়ার জন্য বলল, তারা কি ভাববে এই ভেবে আপনি না করতে পারলেন না, সিগারেট ধরালেন, সেখান থেকে শুরু, আজ দিনে 10টা খান, অন্য নেশা ধরতেও দ্বিধা করেন না। আবার ধরুন আপনি ইনস্টাগ্রাম আনইনস্টল করেছেন, এক বন্ধু এসে বলল ভাই ফটো আপলোড করেছি, একবার ইনস্টল কর, রিঅ্যাক্ট কর, আপনি না করতে পারলেন না, নিজের ভবিষ্যতের সাথেই কম্প্রোমাইজ করলেন। অথচ পৃথিবীর প্রথম ট্রিলিয়নার ইলন মাস্ক এর একদম উল্টো, লোকে বলে মানুষ হিসেবে তিনি অনেক কঠিন মানসিকতার, একদমই নাইস নন, আর হয়তো এ কারণেই তিনি এত কিছু করতে পেরেছেন, কারণ তার সাথে যারা কাজ করেছেন তারা এমনটাই বলে। যেমন জেমস ফক্স তার এক ইন্টারভিউতে বলেন তার বন্ধু ইলন মাস্কের সাথে কাজ করত, আর এতে সে অনেক গর্ববোধও করত, কিন্তু হঠাৎ একদিন তার সাথে বন্ধুর দেখা হয়, আর তিনি জানতে পারেন তার বন্ধু আর ইলন মাস্কের সাথে কাজ করেন না, কারণ ইলন মাস্ক নিজে অত্যন্ত কঠিন মানসিকতার আর হার্ডওয়ার্কিং একজন মানুষ, আর তিনি সবার থেকে এমনটাই আশা করেন, যা বিট করা অনেকটা কঠিন। তার বন্ধু আরও বলেন, আমার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল যখন আমার স্ত্রী সন্তান জন্ম দিচ্ছিলেন, ঠিক সেই ইন্টেন্স মোমেন্টে ইলনের মেসেজ আসে, আমি এই মুহূর্তে তোমাকে অফিসে দেখতে চাই। আসলে ইলনের কাছে কার লাইফে কি চলছে তাতে কিছু যায় আসে না, আর তিনি নিজের সাথেও একই আচরণ করেন, কিন্তু সত্যি হলো সবাই তার মতো সুপার হিউম্যান নন, মানুষের ইমোশন থাকবে, এটাই স্বাভাবিক। এছাড়াও যারা ইলনের সঙ্গে কাজ করেছেন তাদের কাছ থেকে এমন অসংখ্য তিক্ত অভিজ্ঞতার গল্প শোনা যায়। তবে মজার ব্যাপার হলো এমন প্রচুর মানুষ আছেন যারা ইলনের এই ক্যারেক্টারকেই পছন্দ করেন। So first I want to say I love you. Love you too. You're awesome. লক্ষ্য করুন কর্নেল আর ইলন দুজনের গল্পেই একটা জিনিস কমন, দুজনই জানতেন নাইস হওয়া আর রাইট হওয়া এই দুটো এক জিনিস না। আমরা বেশিরভাগ মানুষ বড় হয়ে উঠি এই শিক্ষা নিয়ে, কাউকে না বলা মানেই তুমি খারাপ মানুষ, কাউকে কষ্ট দিলে তুমি স্বার্থপর, তাই আমরা সারা জীবন হ্যাঁ বলে যাই, পরিবারের চাপে, বন্ধুর চাপে, সমাজের চাপে, কিন্তু কেউ আমাদের বলে না প্রতিটা হ্যাঁ যেটা আপনি বলতে চাননি সেটা আসলে একটা না যা আপনি নিজেকে বলে ফেলেছেন, নিজের স্বাস্থ্যকে না, নিজের লক্ষ্যকে না, নিজের ভবিষ্যৎকে না। আর এভাবেই বছরের পর বছর ছোট ছোট নাইস সিদ্ধান্তগুলো জমতে জমতে একদিন হয়ে ওঠে একটা বড় রিগ্রেট। কর্নেল যুদ্ধক্ষেত্রে যে কঠোরতা দেখিয়েছিলেন, ইলন যে বাউন্ডারি নিয়ে কাজ করেন সেটা আসলে নিষ্ঠুরতা না, সেটা হলো স্পষ্টতা। তারা জানেন কোনটা তাদের আসল লক্ষ্য, আর সেই লক্ষ্যের সামনে কোনটা বাধা, আর সেই বাধাকে না বলার সাহস তাদের আছে। তাই এই শিক্ষাটা এমন নয় যে আপনাকে সবার সাথে খারাপ ব্যবহার করতে হবে, বরং এটা হলো নিজের সীমানা চিনুন, আর সেই সীমানার ভেতরে প্রয়োজনে না বলতে শিখুন, এমনকি সবচেয়ে কাছের মানুষটাকেও, কারণ প্রতিটা অপ্রয়োজনীয় হ্যাঁ আপনার নিজের স্বপ্নের কাছ থেকে একটু একটু করে সময় চুরি করে নেয়। এটাই ছিল সেই চিঠির দ্বিতীয় সত্য। নাইস হওয়া বন্ধ করো না, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে নাইস হইও না। চলুন এবার শেষ শিক্ষায়। চিঠির তৃতীয় কথা, দ্য ফাইনাল উইথড্রল। ব্রনি ওয়ার নামের একজন নার্স ছিলেন যিনি বছরের পর বছর কাজ করেছেন প্যালিয়েটিভ কেয়ারে, মানে যারা জীবনের একদম শেষ কয়েক সপ্তাহ পার করছেন তাদের সেবায়। তিনি প্রতিদিন মৃত্যুপথযাত্রী মানুষদের পাশে বসতেন আর একটা প্রশ্ন প্রায় জিজ্ঞেস করতেন, জীবনে পেছনে ফিরে তাকালে আপনার সবচেয়ে বড় আফসোস কি? হাজারো মানুষের উত্তর শুনে তিনি অবাক হয়ে যান, কারণ প্রায় কেউই বলেননি আমি আরেকটু বেশি কাজ করতে পারলে ভালো হতো, আর একটু বেশি টাকা কামাতে পারলে ভালো হতো। বরং সবচেয়ে বেশি যে কথাটি তিনি শুনেছেন তা হলো, আমি যদি নিজের জন্য বেঁচে থাকার সাহস করতাম, অন্যের প্রত্যাশা পূরণ করার জন্য নয়, আমি যদি পরিবারের সাথে আর একটু বেশি সময় কাটাতাম, আমি যদি বন্ধুদের সাথে যোগাযোগটা রাখতাম, আমি যদি নিজেকে সুখী হওয়ার অনুমতি দিতাম। লক্ষ্য করুন, কেউই বলেননি টাকার কথা, সবাই বলেছেন সময়ের কথা, এমন সময় যা তারা আর কোনোদিন ফিরে পাবেন না। আমরা সাধারণত ভাবি টাকা হলো সবচেয়ে মূল্যবান জিনিস, কিন্তু টাকা হারালে আমরা আবার কামাতে পারি, চাকরি হারালে নতুন চাকরি পাওয়া যায়, ব্যবসায় লস হলে আবার নতুন করে শুরু করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে সেটা পৃথিবীর কোনো ব্যাংক, কোনো বিলিয়নেয়ার, কোনো ক্ষমতাধর মানুষ কেউই ফেরত কিনতে পারে না। এই কারণেই স্টিভ জবস তার বিখ্যাত স্ট্যানফোর্ড স্পিচে বলেছিলেন, তিনি প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করতেন, আজ যদি আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি যা করতে যাচ্ছি সেটা কি করতাম? যদি টানা অনেক দিন উত্তর না হতো
তিনি বুঝতেন কিছু একটা বদলাতে হবে। আমরা প্রতিদিন যে সময়টা স্ক্রোল করে অপ্রয়োজনীয় দুশ্চিন্তায় কাল থেকে শুরু করব বলে ফেলে রাখা কাজে নষ্ট করি, সেই সময়টা আসলে আমাদের জীবনেরই একটা অংশ, যা আর কোনোদিন ফেরত আসবে না। ব্যাংক থেকে টাকা তুললে ব্যালেন্স কমে, কিন্তু আবার জমাও করা যায়, কিন্তু সময়ের অ্যাকাউন্ট শুধু একদিকেই চলে, উইথড্রল। কোনো ডিপোজিট নেই। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা একটা ফাইনাল উইথড্রল। আর এই কারণেই সেই 80 বছর বয়সী মানুষটা, যিনি আপনাকে এই চিঠি পাঠিয়েছেন, সবার শেষে এই কথাই লিখেছেন, সবচেয়ে জোর দিয়ে, টাকা হারালে আবার কামাতে পারবে, সুযোগ হারালে নতুন সুযোগ আসবে, কিন্তু সময় হারালে সেটা তুমি কোনোদিনই আর ফিরে পাবে না। তাই যা করার আজই করো, যাকে ভালোবাসো তাকে আজই সময় দাও, যে স্বপ্ন দেখো তার পেছনে আজই ছোট, কারণ 80 বছর বয়সে বসে বসে যদি বলার চেয়ে কষ্টের আর কিছু নেই। তো এই ছিল সেই চিঠির 3টা সত্য। নিজের দুর্বলতাকে চিনুন, সেটাই আপনার শক্তি। প্রয়োজনে না বলার সাহস রাখুন, আর সবচেয়ে বড় কথা, সময়কে সম্মান করুন, কারণ সেটাই আপনার একমাত্র অনবায়নযোগ্য সম্পদ। এই চিঠিটা হয়তো বাস্তব নয়, কিন্তু এতে যে কথাগুলো লেখা আছে সেগুলো সম্পূর্ণ বাস্তব। হাজারো মানুষের জীবনের শেষ অভিজ্ঞতা থেকে উঠে আসা সত্য। আপনাকে 80 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে না এগুলো বোঝার জন্য। আজই বুঝে নিন, আজই বদলে ফেলুন, কারণ পরের বার যখন সময় আপনাকে টোকা দেবে, সেটা হয়তো চিঠি হয়ে আসবে না, আসবে আফসোস কিংবা মৃত্যু হয়ে। ধন্যবাদ।